ইতিমধ্যে আমি দেখলাম যে বিএনপির সালাউদ্দিন সাহেব তিনি এই যে জুলাই সনদের এই যে সংশোধনীটা ওনার ফেসবুক পেজও দিয়েছেন যে এই সংশোধন হচ্ছে। তো কেন রে ভাই শেষ মুহূর্তে কেন আপনাদের এই তাড়না তৈরি হলো? তো অর্থাৎ দর্শক সব মিলিয়ে আমরা আসলে একটা খুব বাজে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি। এবং আমার কেন যেন মনে হচ্ছে যে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যন্ত্রপ্রতিকালীন সরকার, এই ঐকমত্য কমিশন, সকল পণ্ডিতেরা আসলে তাদের সেফ এক্সিটের কথা ভাবছেন। তাদের সেফ এক্সিটের জন্য তারা লামছাম কিছু একটা করে পেটায় পাটায় মেরে টেরে মোটামুটি একটা জিনিস দাঁড় করায় দিয়ে তারা বিদায় নিতে চাচ্ছেন। কিন্তু সেফ এক্সিট কিন্তু কোনো রাজনৈতিক দল দিতে পারবে না আপনাদেরকে। সেফ এক্সিট কিন্তু সেনাবাহিনী দিতে পারবে না আপনাদেরকে। সেফ এক্সিট দিতে পারে একমাত্র বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ছাত্র জনতা। এবং আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার আজকের অনুষ্ঠানে। দর্শক, মনটা খুবই খারাপ, কারণ জুলাই সনদ স্বাক্ষরের দিনে যা ঘটলো এটি অত্যন্ত অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত। অর্থাৎ জুলাই বিপ্লবীদের রক্তের উপর দিয়ে আবার জুলাই সনদ স্বাক্ষরিত হলো, এমনটা কিন্তু আমরা বলতে পারি। তো প্রথমে একটা ডিসক্লেইমার দিই যে জুলাই বিপ্লব বা ডক্টর ইউনূস বা ঐকমত্য কমিশন সব নিয়ে আমাদের যে সমালোচনা, সেই সমালোচনার কোনো কিছুই কিন্তু আওয়ামী লীগের পক্ষে যাবে না। আওয়ামী অনুসারীদের বলে দিতে চাই স্পষ্টভাবে, হাসিনা আর ফিরবে না। হাসিনার যদি কোনো সম্ভাবনা থাকতো সে দেশ ছেড়েই পালাইতো না। এবং আপনাদের যারা পালিয়ে গেছে তারা পালিয়ে গেছে, ওইটা নিয়ে আর অস্থিতিশীল পরিবেশ তৈরি করে কোনো লাভ হবে না। তো জুলাই বিপ্লবের যারা কি বলবো প্রত্যক্ষ অংশগ্রহণকারী, গত রাতে গভীর রাতে আমি দেখলাম যে আমার একটি সংবাদ যে তারা সংসদ ভবনের সেই অনুষ্ঠান স্থলে যে বসে গেছে, তাদের দাবি নিয়ে তারা আন্দোলন করছে। এবং আমি পরবর্তীতে আসলে রাতে ঘুমাতেও পারি নাই। পরবর্তীতে আমি দেখলাম যে তাদেরকে পুলিশ ব্যাপকভাবে লাঠিপেটা করে, টিয়ার গ্যাস ছেড়ে, সাউন্ড গ্রেনেড ছেড়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে। আর এই সরকার তার কাছ থেকে আমরা আশা করতে পারি না। আরো ভয়ঙ্কর যে বিষয়টা আমি আপনাদেরকে বলতে চাই, এই যে এই ছেলেটা জুলাই বিপ্লবে তার হাত হারিয়েছে, পুলিশের গুলিতে তার হাত হারিয়েছে। আতিকুলের এই হাত হারানোর পরে তাকে কৃত্রিম হাত দেওয়া হয়েছে এবং পুলিশের লাঠির বাড়িতে পিটিয়ে তাকে তার সেই কৃত্রিম হাত বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে হামলার তীব্রতা কতটুকু ছিল। আমি যদি আতিকুলের এই ভিডিওটা নাগরিক চিহ্নিতে আপনি দেখেন, ছেলেটা কান্না দেখেন, এই জুলাই বিপ্লবী তার হাত বিচ্ছিন্ন করে পুলিশ পিটিয়ে। এই যে নির্মমতা, এই নির্মমতার কোনো প্রয়োজন ছিল? এখন এই আতিকুলের উপরে বাংলাদেশের সার্বভৌম আন্দোলন নামে একটি সংগঠন গত নভেম্বরে একটি তথ্যচিত্র করেছিল যারা জুলাই বিপ্লবে আহত তাদেরকে নিয়ে। সেরকম একটি তথ্যচিত্র আমি আমার চ্যানেলে দেখিয়েছিলাম। আমি একটু যদি দেখাই তাহলে আপনারা বুঝবেন যে একটি কিশোর তরুণ ছেলে তার হাত হারানোর পরেও সে কিভাবে জীবনের সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছিল। আপনারা যদি দেখেন, আমি এটা বিস্তারিত না দেখাই, আমি এটা লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো সেই আতিকুল ধরেন হাত হারিয়েও তার জীবনটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছিল। এবং এই ভিডিও চিত্রে আরো বেশ কিছু আহতের বক্তব্য আছে, সেই আহতের বক্তব্যগুলো আপনারা দেখে নিতে পারেন। তো কেন এই সমস্যাটা উদ্ভূত হলো, মানে এটা একটা বড় প্রশ্ন অনেকের কাছে। আমি অনুষ্ঠানটা যত সংক্ষেপ করতে পারি আমি আপনাদেরকে অর্থাৎ আপনারা দেখেন যে তারা আগের রাত থেকে যখন আন্দোলন করছিল যে এই 5 নম্বর দফাটা সংশোধন করতে হবে, তাদেরকে আইনি সুরক্ষার বিষয়টি সুস্পষ্ট ঘোষণা থাকতে হবে এবং প্রত্যেকটা দল সেখানে স্বাক্ষর করতে হবে, তখন কিন্তু তারা কোনো গা করে নাই। এটি হচ্ছে আমি আলী রিয়াজের এই যে কথা, এটা হচ্ছে গতকাল অর্থাৎ 17ই অক্টোবর, মানে আজকে আমাদের এখানে 17ই অক্টোবর দিন, 17ই অক্টোবরের কথা। কিন্তু 16ই অক্টোবর বিবিসি বাংলার সাথে আলী রিয়াজের যে সাক্ষাৎকার, সেখানে তিনি বলেছেন জুলাই সনদের খসড়া আর সংশোধনের সুযোগ নেই, তবে পরেও থাকবে স্বাক্ষরের সুযোগ। আপনারা দেখতেছেন তো জ্ঞান পাপীরা ডাবল স্ট্যান্ডার্ড, তিনি এখানে সংশোধন দিয়ে দিচ্ছেন, আবার তিনি বলছেন জুলাই সনদ আর সংশোধনের সুযোগ নেই। তো এই যে একটা অবস্থা, অর্থাৎ যে ছেলেগুলো জুলাই বিপ্লবে অংশ নিল, এই যে 1400 ছাত্র জনতা মারা গেল, আহত হলো, চোখ হারালো, হাত পা হারালো, তাদের ব্যাপারে সরকারের কি ভূমিকা? আমি যদি একটু দেখাই যে সরকারের এক উপদেষ্টা রেজওয়ানা, ওনার চিন্তা করেন যে জুলাইয়ে যারা আহত হয়েছেন, যারা চোখ হারিয়েছেন, তাদের জন্য
আমরা কর্তব্যবোধ থেকেই কতটুকুন ব্যবস্থা নিয়েছি, তাহলে এই কথা বলার কোনো সুযোগ নেই। আজকে একটা ঐতিহাসিক পটভূমিতে এই টেনশনটা সৃষ্টির তো কোনো প্রয়োজন ছিল না। দেখছেন সুশীল আপার বক্তব্য শুনছেন, এটা তার কাছে টেনশন, এবং জুলাই আহতদের জন্য তাকে তারা বহু কিছু করে ফেলছেন কর্তব্যবোধ থেকে একেবারে। তোমার ভাই কি কর্তব্যবোধ থেকে তুমি উপদেষ্টা হইছো? 16 বছরের আওয়ামী ফ্যাসিবাদী আমলে ভাই আপনার কি ভূমিকা ছিল? কি ছিলেন আপনারা তখন? কিছুই তো করেন নাই। ওই যে জুলাই বিপ্লবের শেষের দিকে ডিবি অফিসের সামনে যায় আসিফ নজরুল গং সহ কয়েকজনের সঙ্গে একত্রিত হয়ে দাঁড়াইছিলেন, ওই কর্তব্যবোধ, ওইটা বলে উপদেষ্টা হয়ে গেছেন, এখন গায়ে হাওয়া লাগতেছে না? আপনারা কর্তব্যবোধ থেকে জুলাই আহতদের জন্য বহু কিছু করছেন। মানে কি বলবো বলেন, মানে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। এক একজনের সুশীল সুশীল মানে কথাবার্তার ধরন দেখলে আর বাঁচি না। এখন আসেন জুলাই সনদ অনুষ্ঠানে ডক্টর ইউনুস মহোদয় কি বলেছেন, মহামহোপাধ্যায় ডক্টর মোহাম্মদ ইউনুস, তিনি তার কথা একটু শুনি। জন্য আজকে নবজন্ম, আমাদের নবজন্ম হলো আজকে। এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম। সেটা যেন সঠিকভাবে আমরা যেতে পারি, এটার জন্য আমরা আল্লাহর মেহেরবানি চাই। যেই তরুণরা এই দিনটিকে সম্ভব করেছে, এই বাংলাদেশের আনাচে কানাচে এই পরিবর্তনের জন্য যারা জীবন দিয়েছে, তারা এই তরুণরাই আবার বাংলাদেশকে নতুন করে গড়বে। এই আলোকে, এই চিন্তাধারার আলোকে তারাই দেশকে গড়বে, তারাই দেশের নেতৃত্ব দেবে, তারা আমাদেরকে পথ দেখাবে। এই দেশ তরুণদের দেশ। এখানে 18 কোটি মানুষের মধ্যে অর্ধেক মানুষ হলো 27 বছরের নিচে। ওই যে ঘুরায় ফিরায় ডক্টর ইউনূসের যে মোটিভেশনাল মার্কার কথাবার্তা, তো আপনি মাফ চান নাই কেন? আপনি এই যে ছাত্রদের উপরে যে পুলিশের যে বর্বরচিত হামলা করলো পুলিশ, এই যে জুলাই বিপ্লবীদের উপর যে লাঠিচার্জ করলো, তাদের যে রক্তপাত হলো, তাদের যে হসপিটালে গেল, এটার জন্য আপনি ক্ষমা চান নাই কেন? আপনার আলী রিয়াজ ক্ষমা চায় নাই কেন? আপনাদের একটা বান্দা ক্ষমা চান নাই কেন? মানে আপনারা কি সব মানে কি বলবো, লাট সাহেব বাহাদুর শাহ, সব লাট বাহাদুর? মানে আপনি আপনি আয়সা বলবেন ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে, ছাত্ররা যতদিন চায় আমি ততদিন থাকবো। এখন কি জানা গোজা গেছে আপনার? ছাত্রদেরকে পিটাবেন, আবার মসমস কথা বলবেন, মোটিভেশনাল স্পিচ মারবেন। ওই তার এই বক্তব্যের মধ্যে আবার দেখবেন সেই বঙ্গোপসাগর আছে আমাদের, আমাদের হ্যান আছে ত্যান আছে। ভাই 14 মাসে কি করছো ভাই? 14 মাসে আপনারা কি করছেন? কি ছিলেন আপনারা? দেশের ইকোনমির অবস্থা কি? দেশে এক্সপোর্ট ইম্পোর্টের অবস্থা কি? আর অর্থনীতি এটা চালু রাখছে প্রবাসীরা। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে আপনার রিজার্ভ আবার 32 বিলিয়নে পৌঁছে গেছে। প্রবাসীদের ব্যাপারে একটা কৃতজ্ঞতা আছে আপনার এই আপনার জুলাই সনদ বা জুলাই ঘোষণায়? একটা লাইন আছে কোথাও? নাই। সব হজম করে ফেলাইছেন। এখন নিজেরাই ভাবতেছেন যে বহু কিছু আপনারা। তারপর আপনি দেখেন যে ডক্টর ইউনূস ওই যে আছে না যে আমাদের যে প্রথাগত বাংলাদেশের যে রাজনৈতিক যে কালচার, একটু ইসলামিক কথাবার্তা বলা, আল্লাহ রসুলের নাম বললে বাংলাদেশের মানুষ যেহেতু একটু ধর্মভীরু মানুষ, তারা একটু পছন্দ করে, তারা বিষয়টাকে মানে আবা আবা মারহাবা মারহাবা বলে। তার একটা নমুনা দেখেন, ডক্টর ইউনূসের অবস্থাটা দেখেন। তুমি আল্লাহর কাছে শুকর গুজারি করছি এই মহান দিবসটি আমাদেরকে দেবার জন্য। তার রহমতে আজকে আমরা এটা সফল করতে পারলাম, এবং তার যে রহমত আছে সেটারও প্রমাণ আমরা পেলাম। যখন জুলাই ঘোষণা দেওয়ার জন্য এখানে এসেছিলাম, ওখানে বৃষ্টির কোনো লক্ষণ ছিল না, কিন্তু আমাদের কাজ শুরু হবার মাত্রই বৃষ্টি শুরু হয়ে গেল। তা আমি বললাম এটা আল্লাহর রহমত আমাদের উপরে বর্ষাচ্ছে। আজকেও আল্লাহর মেহেরবানি, ঠিকই তিনি আমাদের উপর রহমত বর্ষিয়েছেন। তার কাছে আমরা শুকরগুজারি করি। আল্লাহর কাছে শুকরগুজারি করেন, খুব ভালো কথা। আগে জুলাই বিপ্লবীদের কাছে মাপ চান। আমি আপনার কাছ থেকে আশা করি নাই। আমি ভাবছিলাম যে আপনি মাপ চাইবেন এদের কাছে, যে এরকম একটা ঘটনা ঘটছে, আমি তোমাদের কাছে মাপ চাই। এটা আমাদের বেকুবামি, এটা আমাদের ব্যর্থতা। আমরা যাদেরকে দায়িত্ব দিয়েছিলাম সেই অযোগ্য নেতৃত্বের ব্যর্থতা। সেই অযোগ্য নেতৃত্ব কিছুই বুঝে নাই। এই জুলাই বিপ্লবটাই তারা বুঝে নাই, আমি নিজেও বুঝি নাই। আমি নিজেও 16 বছরের হাসিনার বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করি নাই। যখন আমার বিরুদ্ধে মামলা হয়ে আমার যখন জেলে যাওয়ার উপক্রম হয়েছে, তখন আমি তার বিরুদ্ধে মুখ খুলছি। তার আগ পর্যন্ত আমি বাংলাদেশের গুম খুন, হাসিনার নির্যাতন নিপীড়ন, জেল জুলুম কোনো বিষয় নিয়ে আমি একটা শব্দ উচ্চারণ করি নাই। বলেন, ক্ষমা চাইতে হবে আপনাকে। কেন জুলাই বিপ্লবীদের উপরে আপনি লেলাই দিলেন আপনার আপনার পুলিশকে? কেন একটা হাত হারানো ছেলের হাত আবার বিচ্ছিন্ন হয়ে গেল?
আপনাকে মাপ চাইতে হবে, জাতির উদ্দেশ্যে মাপ চান, জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে মাপ চান। এইসব সুশীলতা এখানে চলবে না, এইসব সুশীলতা দিয়ে আপনাকে আমরা ছাড়বো না। তারপরে দেখেন এই যে এই জুলাই সনদের আগে দিয়ে আপনারা দেখছেন যে ওই ঐক্যমত্য কমিশনের বদিউল আলম মজুমদার আর মনির হায়দার মিলে খালেদা জিয়ার কাছে যায় দাওয়াতের কার্ড নিয়া, জামাতের আমিরের কাছে যায় দাওয়াতের কার্ড নিয়া, এনসিবির কাছে যায় দাওয়াতের কার্ড, একটা শো অফ, মানে 20-25টা ক্যামেরা নিয়ে তারা বিশাল কিছু ছেড়ে ফেলতেছে এরকম একটা ভাব আর কি। আরে বেটা তুই তোর বিয়েতে তোরে দাওয়াত দিতে হবে, তোদের বিয়েতে তোদের দাওয়াত দিয়ে বিয়ের কার্ড দিয়ে দাওয়াত দিতে হবে? এই জুলাই সনদ, এনসিপি, বিএনপি, জামাত এগুলো পার্ট না, এদেরকে কেন আবার দাওয়াত দিতে হবে? মানে কি বলবো বলেন, খালি শো অফ, খালি শো অফ, খালি শো অফ। এই যে মনির হায়দার ধরেন, তার পজিশন হচ্ছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সিনিয়র সচিব পদমর্যাদায়, বাট সেখানে ব্র্যাকেটে লেখা ছিল সাচিবিক কাজে সহায়তা করবেন, অর্থাৎ ক্লারিক্যাল কাজগুলো করবেন, চিঠি লেখা, নোট নেওয়া, ড্রাফট দেওয়া, চিঠি পৌঁছায় দেওয়া, ইমেল করসপন্ডিং, এগুলো তিনি করবেন। তিনি এখন আপনি যদি দেখেন জুলাই ঐক্যমত্যের অনুষ্ঠানটা, সেখানে দেখবেন যে হাইকোর্টের বিচারপতি মর্যাদা সম্পন্ন যারা কমিশনের সদস্য, তাদের সাথে তিনি একই সাথে এক কাতারে বসে আছেন, যেটা ধরেন প্রশাসনিক অডাসিটি, এই কথাটা বলার কেউ নাই। কারণ প্রত্যেকের খাওজায় আর কি, এর চুলকায়, এর চুলকায়, এর প্রশংসা করে, ওর প্রশংসা করে, এই হচ্ছে কি অবস্থা ইউনূস সরকারের। তো ধরেন মনির হায়দারের বক্তব্য থেকে আমি দেখে, যদিও ধরেন খুব বিরক্তিকর উপস্থাপনা, মানে আমার তো মনে হয় যে টোটাল হিসাব করলে ডক্টর ইউনূসের থেকে বেশি কথা বলছে। আপনি একটু শুনে, এবং অযোগ্য নেতৃত্ব যখন কোনো জায়গায় যায় সেটা তার কথাবার্তায় বোঝা যায়। আমি একটু শোনাই আপনাদের। পৃথিবীর সবচাইতে বরেণ্য বাঙালি এবং সবচাইতে বরেণ্য বাংলাদেশী, আন্তর্জাতিকভাবে যিনি বাংলাদেশের পরিচয় সবচাইতে উচ্চতায় নিয়ে গেছেন, মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই 6টি কমিশনের সুপারিশের ভিত্তিতে, সুপারিশগুলো জাতীয় ঐকমত্যের ভিত্তিতে বাস্তবায়নের লক্ষ্যে একটি জাতীয় সনদ তৈরির জন্য জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। যে জুলাই জাতীয় সনদে আমাদের জুলাই অভ্যুত্থানের পক্ষের সকল গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির প্রতিনিধিবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ একযোগে এটিতে স্বাক্ষর করবেন। তো আপনি যদি দেখেন যে একযোগে তো সবাই স্বাক্ষর করে নাই, 25টার মতো দল বোধহয় স্বাক্ষর করছে। এনসিপি যারা জুলাই বিপ্লবের মূল স্টেক হোল্ডার, মূল নেতৃত্ব, তারাই সেখানে আসে নাই। এই কথাটা কিন্তু সে তার বক্তব্য বলে নাই, মিশা কথা মেরে দিচ্ছে। আর ডক্টর ইউনূসের তেলটা তো দেখছেন, ডক্টর ইউনূস একই সঙ্গে নাকি বাঙালি, একই সঙ্গে বাংলাদেশি, পুরো বিশ্বে বাংলাদেশকে নাকি আর কেউ নাই নাকি। এই যে ধরেন, মানে কি বলবো ভাই, আমি এগুলো বলতেও চাই না। এই যে অযোগ্য নেতৃত্ব, মানে ঐক্যমত্য কমিশনের নামে এই মানে গত 15 ফেব্রুয়ারি থেকে শুরু করে তারা বোধহয় 44টা বৈঠক করছে, খানা পিনা, চা কফি, ভাত, মাংস, বিরিয়ানি, মানে রাষ্ট্রীয় যে পরিমাণ খরচ তারা উড়াইছে আর কি, আর নিজের ফুংফাং তো আছেই। তো কি ঘোড়ার ডিম অশ্বডিম্ব প্রসব করছে। আমি এই যে ঐক্যমত্য কমিশনের টোটাল 40 পাতার এই যে জুলাই সনদ, এটি আমি পড়ছি, এটি নিয়ে একটু বিস্তারিত বিশেষজ্ঞ মতামত নিয়ে একটা অনুষ্ঠান আনবো। আমার মনে হয় না যে খুব ভালো কিছু হয়েছে এখানে আর কি। মানে জুলাই সনদ যারা দিচ্ছেন তারা আসলে কতটুকু মানে বোদ্ধা বা কতটুকু সাংবিধানিক জ্ঞান রাখেন বা কতটুকু রাজনৈতিক জ্ঞান রাখেন, এগুলো নিয়ে অন্য অনেকের মতো আমারও প্রবল সন্দেহ আছে। তারপরে আপনারা আরেকটা বিষয় যদি দেখেন, আমি আপনাদেরকে যদি আরেকটা বিষয় যদি দেখাই, এই যে ধরেন জামাতে ইসলামী বাংলাদেশ, জামাতে ইসলামীর ধরেন তারা কদিন আগেই বলে দিল যে তারা জুলাই সনদে স্বাক্ষর করবে না। এটা হচ্ছে পিয়ার ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করবে না জামায়াত। এটা 16ই অক্টোবরের কথা, 16ই অক্টোবর, অর্থাৎ জুলাই সনদ স্বাক্ষর করার একদিন আগে জামাতের সেক্রেটারি জেনারেল এই কথাটা বলছেন। তারপরে ধরেন জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহির সাহেব, তিনি বলছেন আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করবে না জামায়াত। নায়েবে তিনি বলেছেন এটা গত 31শে জুলাই। তো কালকে কিন্তু তারা যে সুর করে কিন্তু তারা জুলাই সনদে সাইন করে দিয়েছেন। এখন এটা কি সরকারের উপরে চাপ সৃষ্টি করে ইন্টারনাল কোনো ফায়দা নেয়া? তারা কি মানে ধরেন তারা কি আবারও রং ডিসিশন, রং ওয়েতে আগাচ্ছেন? আবার বলবেন যে আমাদের ভুল ছিল, আমাদের রাজনৈতিক সিদ্ধান্তে ভুল ছিল। আপনারা কেন এই খেলাগুলো আবার নতুন করে খেলছেন? এটা কি আমাদের দেশের জন্য ভালো হচ্ছে? এটা কি স্টেবল
পলিটিক্যাল সিচুয়েশনের দিকে আমরা যাচ্ছি। এখন ধরেন বিএনপি বা জামাত যদি না যেত, তাহলে বা ধরেন বিএনপি গেল, জামাত যদি না যেত, এনসিপি যদি না যেত, ইতিমধ্যে 4টা বাম ঘরানার দল বলছে তারা যাবে না, তাহলে এটা নিয়ে হয়তো আমরা আরো সময় নিতে পারতাম একটা ঐক্যমতে পৌঁছানোর জন্য। তো জামাতের এই খেলা আসলে কি খেলা, এটি আমরা কেউ বুঝতে পারছি না। এবং আমার কেন যেন মনে হচ্ছে যে জামাত কোন রং পথে আবারও হাঁটছে। আমার মনে হয় যে সেটি শুভবুদ্ধির কাজ হবে না। বিএনপি তাদের বেশ কিছু নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। ইতিমধ্যে আমি দেখলাম যে বিএনপির সালাউদ্দিন সাহেব তিনি এই যে জুলাই সনদের এই যে সংশোধনীটা ওনার ফেসবুক পেজও দিয়েছেন যে এই সংশোধন হচ্ছে। তো কেন রে ভাই, শেষ মুহূর্তে কেন আপনাদের এই তাড়না তৈরি হলো? তো অর্থাৎ দর্শক, সব মিলিয়ে আমরা আসলে একটা খুব বাজে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি। এবং আমার কেন যেন মনে হচ্ছে যে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার, এই ঐক্যমত্য কমিশন, সকল পণ্ডিতেরা আসলে তাদের সেফ এক্সিটের কথা ভাবছেন। তাদের সেফ এক্সিটের জন্য তারা লামছাম কিছু একটা করে পিটায় পাটায় মেরে টেরে মোটামুটি একটা জিনিস দাঁড় করায় দিয়ে তারা বিদায় নিতে চাচ্ছেন। কিন্তু সেফ এক্সিট কিন্তু কোনো রাজনৈতিক দল দিতে পারবে না আপনাদেরকে। সেফ এক্সিট কিন্তু সেনাবাহিনী দিতে পারবে না আপনাদেরকে। সেফ এক্সিট দিতে পারে একমাত্র বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ছাত্র জনতা। এবং তারা যদি আবার রুখে দাঁড়ায়, পালানোরও পথ পাবেন না। অতএব নিজের রুটের কথা খেয়াল রাখেন, কোত্থেকে আসছেন, কি দায়িত্ব নিয়ে আসছেন, কি করবেন। আর দর্শক, আজকে থেকে 17ই অক্টোবর আজকে এখানে, আমি যদি ধরি যে 15ই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে, তাহলে আর হাতে কয় মাস? নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 4 মাস, 120 দিন। আপনাদের মনে হচ্ছে নির্বাচনের দিকে আমরা যাচ্ছি? আপনাদের মনে হচ্ছে যে প্রশাসন ক্লিন হয়েছে নির্বাচনের জন্য? আপনাদের মনে হচ্ছে যে সেনাবাহিনীর ক্লিন হয়েছে নির্বাচনের জন্য? আমরা কি আদৌ নির্বাচনের দিকে যাচ্ছি, নাকি এই জুলাই সনদের মতো ওই নির্বাচনের তারিখ একটা হসপস ভেজাল বুজাল লাগায় আল্লাহ রসুলের নাম টাম বলে বৃষ্টি হয়েছে বৃষ্টি হয় না এইসব বলে জনগণকে আবার বিভ্রান্ত করে তারা দেশ ছেড়ে পালাবেন? এমন পরিস্থিতির দিকে কি আমরা যাচ্ছি? আমার কথা অনেকে ভালো লাগতে পারে, অনেকে ভালো নাও লাগতে পারে। ভালো লাগলে দেখবেন, ভালো না লাগলে দেখবেন না। কিন্তু যতটুকু বলা দরকার ততটুকু তো বলতে হবেই। এখন 5ই আগস্টের পর থেকে আমরা দেখছি যে ইউনূস সাহেবের পক্ষে কথা বললে বিএনপি জামাত গালাগালি করে, বিএনপির কথা বললে জামাত গালাগালি করে, জামাতের পক্ষে বললে বিএনপি গালাগালি করে। অর্থাৎ আমরা একটা অদ্ভুত একটা অবস্থার মধ্য দিয়ে আমরা এই সময়গুলো পার করছি। কিন্তু আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। আমরা বাংলাদেশের পক্ষে, সবার আগে বাংলাদেশ, এর বাইরে আমাদের কোনো অবস্থান নাই, কোনো দলের প্রতি কোনো মহব্বত, ভালোবাসা, কোনো ধরনের কোনো স্পেশাল কনসিডারেশন নাই। বাংলাদেশের মানুষ, বাংলাদেশ আমাদের কাছে প্রথম অগ্রাধিকার পাবে এবং পেয়েছে এবং পাবে ইনশাল্লাহ। আর আমরা বলি শেষে যে মাঝখানে কোন একটা বাংলাদেশের একজন মনীষীর একটা প্রবন্ধে পড়ছিলাম যে বাঙালি আন্দোলন করে, প্রতিবাদ করে, আন্দোলনের নামে, রাস্তায় নামে, বুকের রক্ত দেয়, আন্দোলনে বিজয়ী হয়, কিন্তু পরক্ষণে তারা ভুলে যায় যে তারা কেন আন্দোলন করেছিল। এই জুলাই বিপ্লবের পরে এই যে কার্যক্রম যা দেখছি, যা মনে হচ্ছে, তাতে মনে হচ্ছে আমরা ভুলেই গেছি যে কেন আমাদের এই আন্দোলন ছিল, কেন এই 1400 মানুষ বুকে রক্ত দিল, আমাদের লক্ষ্য কি ছিল। আশা করি এই অনুষ্ঠান যারা দেখছেন তারাও এই সরকারের উপরে চাপ সৃষ্টি করবেন। তারাও নিশ্চয়ই, আমরা দ্রুত গণতন্ত্রে ফিরে যেতে চাই নির্বাচনের মাধ্যমে, তবে তার আগে এই জাতীয় বিষয়গুলো, সংস্কার এবং বিচার সহ যে বিষয়গুলো বার্নিং ইস্যু, সেই জায়গাগুলো দ্রুত সমাধান করতে হবে। এখানে মহান বাঙালি হওয়ারও কিছু নাই, পুরো বিশ্বে বাঙালির নাম উজ্জ্বল করারও কিছু নাই। আপনাকে যে দায়িত্ব দেয়া হয়েছে সেই দায়িত্ব আপনারা পালন করেন। উপদেষ্টারা যে দায়িত্ব পালন করছেন, প্রোটোকলের যে মজা পাচ্ছেন, সে মজা কিন্তু থাকবে না, কয়েকদিন পরে প্রোটোকল পিঠের উপর দিয়ে উঠতে পারে। দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।